তো সেই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে বারবার দাবি করেছি যে বাংলাদেশ রাষ্ট্রের যে বাজেট, এই বাজেটে আমাদের যে প্রতি বছরের যে ইয়ারলি প্ল্যান করা হয়, ইয়ারলি প্ল্যানের মিনিমাম 10 to 12% স্বাস্থ্যসেবা খাতে রাখা দরকার ছিল, কিন্তু এটা আমরা কখনোই 2, 3, 4-এর বেশি দেখতে পাচ্ছি না। একটা রাষ্ট্রকে রাষ্ট্র আকারে যদি সেবার মাধ্যমে বড় করতে হয়, আগিয়ে নিয়ে যেতে হয়, সেখানে জিডিপির স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকা উচিত। এবং উন্নত বিষয়গুলোতে আমরা দেখেছি ব্রিটেন সহ প্রায় 12% ছাড়িয়ে যায় তাদের জিডিপি। তো সেই জায়গাতে এই রাষ্ট্র যারা চালান এবং চালিয়েছেন গত 53 বছর ধরে, তাদের মধ্যে এই সেবা খাতটাকে রাষ্ট্রের উপযোগী করবার যে আয়োজন, তারপরে হচ্ছে সদিচ্ছা, তার প্রত্যেকটা জিনিসের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেজন্য দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, গুরুত্বপূর্ণ হর্তাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান, সেটাও গণমাধ্যমে নিউজ হয়। এখানে আমাদের গণমাধ্যমে ভাইরা আছেন, সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক বাপের বাচ্চা, মায়ের বাচ্চা, অমুকের বাচ্চা, অমুক দলের অমুক সমুক, দেখবেন এগুলো লেখা আসে গণমাধ্যম। লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়ে আর এক দেশে ট্রিটমেন্ট নিতে যায়, সেটা আবার গণমাধ্যমে জানায়া যায়। যাওয়ার সময় একবার এয়ারপোর্টে নিতে পারে, আবার সাংবাদিকদেরকে ডাকে। এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে। এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে। দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে, কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে ভর্তি হবে না। সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে, সে মরবার জন্য মাউন্ট এলিজাবেথে যাবে, লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে, তারপর বাংলাদেশের স্বাস্থ্য খারাবে না। আমি লম্বা সময় ইংল্যান্ডে থেকেছি, আমি তো কোনোদিন শুনে নাই যে রানী ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন, রাজার ছেলেও জ্বর হয়েছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন, এরকম শুনি নাই কখনো। যখন মাহাথির মোহাম্মদ দায়িত্বে ছিলেন, ওনার একটা খুব মেজর অপারেশনের প্রয়োজন ছিল, আমি তো ডাক্তারি নামটা ভুলে গেছি। তো ওই অপারেশনটা তখন ডাক্তাররা ওনাকে জানিয়েছে যে এটা মালয়েশিয়াতে নাই, করা যাবে না। এটা করতে হলে ওনাকে নিয়ারেস্ট সিঙ্গাপুরে যেতে হবে, তা না হলে জার্মানিতে যেতে হবে। তো মাহাথির মোহাম্মদ এটা শুনে টুনে বলেছে যে আমি মরতে কোনো দেশে যেতে রাজি না। উনি রাষ্ট্রকে, ওখানকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাদেরকে বলেছেন যে তুমি এরকম একটা ইউনিট আগামী 2 সপ্তাহের ভিতরে মালয়েশিয়াতে সেট করবা। যত টাকা লাগে, যত দেশের যত ডাক্তার আর মেশিনারি লাগে, সেগুলা নিয়ে আসা এই ট্রিটমেন্টটা শুধু মালয়েশিয়াতে আমার হবে না, আমার মতো এই রোগের চিকিৎসা আরও যাদের যাদের করতে হবে নাগরিকদের, তাদের প্রত্যেকের জন্য এটা করতে হবে। অতএব এই হচ্ছে স্টেটসম্যানশিপ, যে রাষ্ট্র পরিচালনা করতে যে মেরুদণ্ড লাগে, গাটস লাগে, এইটাতে 53 বছরে বাংলাদেশের রাজনীতিবিদ। এবং না হওয়ার কারণে কি হয়েছে, আপনাদের মতো মেধাবী মানুষদেরকে আজকে হাসপাতাল ফেলে এএনএর সার্ভিস থেকে ডেকে এনে রাষ্ট্রের চিকিৎসা এবং প্রতিবাদ করবার জন্য প্রেস ক্লাবে আজকে শত শত হিসাবে হাজির হইতে হইতো না। এটা রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক। আপনাদের এর আগের এই 42 ব্যাচের যে সকল ভাই বোনরা আমার সাথে দেখা করেছেন, আমি আপনাদের কাগজপত্র পড়েছি, আপনাদের দাবি দেওয়াগুলো আমি এর আগে পড়েছি। এর প্রত্যেকটা খুবই যৌক্তিক দাবি, এত ন্যূনতম লেভেলে যৌক্তিক কোনোদিন দাবি হইতে পারে না। যে একটা বিসিএস এ 2000 ডক্টর করি যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মী, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারি চিকিৎসা নিতে বাধ্য করতে হবে, এটাই হচ্ছে একমাত্র সমাধান। দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিরোধী দলীয় নেত্রী, হর্তাকর্তা, অমুকের পোলা তমুকের পোলা, অমুক রাজবংশের রাজপুত্র, সকল রাজপুত্র রাজকন্যাকে ঢাকা মেডিকেলের পিজি থেকে লাইনে দাঁড়ায় চিকিৎসা নিতে হবে। দেখেন আমার চিকিৎসা ব্যবস্থার চেহারা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত আপনি লুম্পেন্ট মিডল ক্লাস পলিটিশিয়ান বাটপাটদেরকে সিঙ্গাপুরে যাওয়া অ্যালাউ করবেন, ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হইতে দেবে না, কারণ ওইটা বিশ্বাসই করে না। এবং সেই কারণে কি হচ্ছে দেখেন, আমার মধ্যবিত্ত কি করে, সে যখন অমুক তমুক ছাগল পাগল এই সেই বাটপাটদেরকে দেখে কয়দিন পর পরে থাইল্যান্ডে, ব্যাংককে, ইন্ডিয়াতে, ওখানে সেখানে যাইতে, সে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারায় ফেলে। এবং দেখবেন বাংলাদেশের রোগীদের প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, কোনো কারণ নাই। বাংলাদেশের 99% চিকিৎসা নেয়, এইখানেই বাঁচে, এইখানেই মরে, সব তো এখানেই হয়, কিন্তু এটাকে কেউ ট্রাস্ট করে না। এখানে তার ডেফিসিট ট্রাস্ট আছে। এই ট্রাস্টটা কেন?
বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে দেখবেন, পত্রিকায় রিপোর্ট হচ্ছে যে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা বদলে গেল, পরিকল্পিতভাবে রিপোর্ট করে। আমাদের এইখানে একটা দুর্ঘটনা হাসপাতালে ঘটলে দেখবেন 10টা গণমাধ্যম ফার্স্ট পেজে রিপোর্ট করে দেয়। আপনার ইংল্যান্ডে রোগী মারা যায় না? আমি ল পড়ার কারণে মেডিকেল নেগলিজেন্স পড়েছি, ওখানে মেডিকেল ট্রাইব্যুনাল আছে, হাজার হাজার মামলা হয় প্রতি বছর। প্রতি বছর 2 থেকে 3 শুধু কম্পেনসেশন দিতে হয়। কই, আমি তো কোনোদিন ওখানকার গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ, টাইমসের ফার্স্ট পেজে কোনো নিউজ পড়ি নাই যে অমুক হাসপাতালে তমুক ভুল চিকিৎসার কারণে মারা গেছে। আপনি এই রিপোর্টের কনসিকোয়েন্সটা বোঝেন? সকল কিছু ঠিক থাকার পরে একটা মানুষ মারা যাইতে পারে, একটা রোগী মারা যাইতেই পারে। যদি মারা যায়, মারা যাওয়ার তো একটা ডিসপিউট রেজলিউশন থাকতে হবে, যেটা কিভাবে ডিল করবেন আপনি। একটা লোকাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে। এটার বাইরে যদি যান, আপনি হেলথের অম্বাসমেন্ট থাকতে পারে, হেলথ রিলেটেড আপনি মেডিকেল নেগলিজেন্সের ট্রাইব্যুনাল করেন, ট্রাইব্যুনালে ডাক্তারের বিরুদ্ধে, হাসপাতালের বিরুদ্ধে আপনি মামলা করেন। মারামারি নিতে হবে কেন? এবং মারামারিটা কোন লেভেলের দেখেন, এই সোনার বাংলার সোনার ছেলেরা কি করে দেখেন। গত কয়েকদিন আগে এই যে ন্যাশনাল হসপিটাল নাকি একটা আছে, সেখানে একটা ছেলে মারা গেছে ডেঙ্গুতে, জ্বরে, তারা প্রতিবাদ করতে আসছে থামানোর জন্য। এরা আবার পাশের কলেজের একটা ছাত্র সংগঠনের ছেলেদেরকে 5 লাখ 10 লাখ টাকা দিচ্ছে, দিয়া পোলাপান পিটানোর জন্য ভাড়া করছে। তো পোলাপান পিটানোর জন্য ভাড়া করছে, পরে 2 কলেজ একসাথে হয়ে গেছে, আর 35 জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ আবার একসাথে হয়ে এসে মিছিল করছে। কি একটা বিশাল নেপোলিয়ন বোনাপার্টের মতো যুদ্ধ করতেছে, বিশ্ব বিজয় করবে। বাংলাদেশে এখানে মানে কে বিজয়ী হবে, এই মুকুটটা কার গলায় যাবে? একজন মারা গেছে, সেই মারামারিকে কেন্দ্র করে 3টা 4টা কলেজ একেবারে ধ্বংস হয়ে গেছে। কি মোল্লা কলেজ একটা শুনলাম, তার প্রিন্সিপাল বলেছে 60 কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। বাকি 2টা কলেজের কথা না হয় সরকারি কলেজের জন্য কেউ আলোচনা করে নাই, ওই হাসপাতালটা। তাহলে এটা করতে হচ্ছে কেন? কারণ এই যে ন্যূনতম দাবিগুলোকে অ্যাড্রেস করবার কোনো মেকানিজম রাষ্ট্রের নাই। এই রাষ্ট্রকে বারবার কেন মিছিলের পরিণত করতে হচ্ছে, বাধ্য করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, জিম্মি করতে হয়, রাস্তা আটকাইতে হয়, 7 রাস্তা, তেজগাঁ, এটা সেটা সবকিছু আটকাইয়া দিয়ে দাবি করতে হয় রাষ্ট্রের। অথচ দেখেন, প্রধান উপদেষ্টা গতকালকে, আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি, ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টাক হয়ে গেছে। ইস্ট তিমুরের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে, তাকে রিসিভ করতে প্রধান উপদেষ্টা গেছে। ইস্ট তিমুরও একটা দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল। মানে আপনার সাথে ব্যক্তি সম্পর্ক, আপনি নোবেল পুরস্কার পাইছেন, সেও পাইছে, সো হোয়াট? আপনি রাষ্ট্রের 20 কোটি মানুষকে জিম্মি করে ফেলবেন? তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক, পরিবার, রাষ্ট্র, দল, সরকার, কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে, এইটা এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স গভর্নেন্সের যে রুলস, এটা তাদের কাছে নাই, পরিষ্কার না। যেই ফ্লাইটটাতে আমি আরো 1.5 ঘন্টা আগে আসার কথা ছিল, সেই ফ্লাইটটাতে যেখানে আমার 10টা একটা 10:30 একটা প্রেস মিটিং করার কথা ছিল, আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না, ডাক্তারের কাছে যাওয়া লাগতো, এরকম রোগীও তো আসছে এই ফ্লাইটে, গ্রাম থেকে আসছেন, গুরুত্বপূর্ণ মিটিং ছিল, 2 ঘন্টা থেকে রাতের ট্রেনে বাসে চলে যাবেন, এমন মানুষ তো ছিল। এই মানুষগুলোর কষ্টের কি হবে? আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে, একই রকম ট্রাফিকে। আমার না হয় 2টায় বাসায় গেলে সমস্যা নাই, কিন্তু এই যে গাড়িগুলার, অ্যাম্বুলেন্সগুলো যে 2 ঘন্টা আটকে গেল, তাহলে যে কারণে আমরা আগের গভর্নেন্সকে বলেছি যে নতুন রাষ্ট্রীয় করে আর পাচার করে, এইটা বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তনের রাজনীতি না। আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই, আমরা দেখতে চাই এই বাংলাদেশটা ঘুরে দাঁড়াক। অতএব আপনাদের এই লড়াইয়ের সাথে, এর আগেও প্রফেসর মিনার একাত্মতা পোষণ করেছেন, গিয়েছেন, আপনাদের এই লড়াইয়ের সাথে আমরা আছি। আমরা যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হয়, আপনাদের সাথে অংশীজন আকারে আমরা এই দাবি তুলব, কথা বলবো, প্রেসে কথা বলবো। রাষ্ট্রের সাথে নাগরিকের অধিকারের এই লড়াইটা কিন্তু একটা পারপিচুয়াল লড়াই, আপনাদের কিন্তু দম ছাড়া যাবে না। যদি মনে করেন যে 1 দিন 2 দিন মিছিল করলে আপনার দাবি দাওয়া আদায় হয়ে যাবে, তাহলে কিন্তু এটা হচ্ছে না। এই লড়াইটা হচ্ছে না হওয়া পর্যন্তের লড়াই। অতএব এই লড়াইটা চালিয়ে যেতে হবে, এবং আপনার এই লড়াইয়ের সাথে আমাদের পুরো সমর্থন, সহমর্মিতা, সহবেদনা সবকিছু থাকবে, এবং আমরা এই লড়াইয়ের অংশীদার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।